নাই, বিদেশের ব্যাপারে দেন টাকা দিছে দালাল গো হাতে। আজ কত মাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। রহস্য রহস্য রহস্য। পার্কিংয়ে একটি বন্ধ গাড়ি, তার ভিতরে দুটি লাশ, যারা আগের দিন জীবিত অবস্থায় গাড়িটি নিয়ে এসে পার্কিং করেছিল এবং গাড়ির ভিতরেই তারা অবস্থান করতেছিল। পুরো পার্কিং লটে সিসি ক্যামেরা বিদ্যমান। তাহলে তাদেরকে হত্যা করা হয়েছিল? যদি তাদের হত্যা করা হয় থাকে, তাহলে সিসি ক্যামেরার ফুটেজে হত্যাকারীদের দেখা যায়নি কেন? আর যদি তাদের হত্যা করা না হয় থাকে, তাহলে এই বন্ধ গাড়ির ভিতরে তারা দুজন মরল কিভাবে? এটা কি কোনো অলৌকিক ঘটনা নাকি কোনো কোইন্সিডেন্স? কোইন্সিডেন্স হতে পারে না। একসাথে একই গাড়ির ভিতরে দুজন ব্যক্তি একসাথে মৃত্যুবরণ করবেন, এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। তাহলে গাড়ির ভিতরে দুজন ব্যক্তি একই সাথে মরল কিভাবে? দুজন ব্যক্তি মরতেছিল, তাহলে গাড়ি থেকে বেরিয়ে বাহিরে কেন গেল না? অন্তত একজন তো বাহিরে যেতে পারতো, বাহিরে গিয়ে তারা কারো কাছ থেকে সাহায্য নিতে পারতো। প্রশ্ন প্রশ্ন প্রশ্ন। এই মৃত্যুর ঘটনা জনসমাজে অনেক প্রশ্ন তৈরি করে চলে গেছে এবং এখনও খুঁজে পাওয়া যায়নি সেই প্রশ্নগুলোর উত্তর। প্রিয় দর্শক, সম্প্রতি আমেরিকা যাওয়ার জন্য এক এজেন্সিকে 19 লক্ষ টাকা দিয়েছিলেন নোয়াখালীর চাটকিলের যুবক জাকির হোসেন। বিদেশ যেতে না পারায় সেই টাকা ফেরত চাইলে কয়েকবার হুমকিও পেতে হয় তাকে। সবশেষ গত রোববার ভাড়াচালিত গাড়ির মালিককে ঢাকা বিমানবন্দরে পৌঁছে দিতে এক সহকর্মী সহ নোয়াখালী থেকে রাজধানীতে আসেন ড্রাইভার জাকির। পরে ফেরার পথে নোয়াখালীতে রোগী নিয়ে যাওয়ার কন্টাক্ট হয় তার সাথে। এরপর মালিবাগের ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে নিজের ভাড়াচালিত গাড়ি পার্ক করেন জাকির। পরদিন ভোরে প্রাইভেট কারের ভেতর থেকে উদ্ধার করা হয় জাকির ও মেজানের মরদেহ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা মা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা মা, শোকে স্তব্ধ পুরো পরিবার। শোকে স্তব্ধ পুরো পরিবার এবং এই মৃত্যুতে হতবাক পাড়া প্রতিবেশী। স্বাভাবিক মৃত্যু না হত্যা করা হয়েছে, এর সঠিক বিচার চাই। যে আদম ব্যারিগুর সাথে এত ধমকাধমকি করছে, আমার টাকা দেয় হেরাই এই পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে। স্বজনরা জানান, আমেরিকা যেতে কয়েক বছর আগে একটি এজেন্সিকে 19 লক্ষ টাকা দেন জাকির। যেতে না পারায় ফেরত চান সেই টাকা। এর জন্য কয়েকবার হুমকিও দেওয়া হয় তাকে বলে অভিযোগ করেছেন স্বজনরা। আমার ছেলের কোনো শত্রু নাই, বিদেশের ব্যাপারে দেন টাকা দিছে দালাল গো হাতে। আজ কত মাস। জাকিরের ছোট ভাই জানান, যার সাথে টাকা নিয়ে ঝামেলা চলছিল তার নাম হলো ফজলু। এর সাথে আমেরিকা যাওয়ার টাকাগুলো নিয়ে ঝামেলা চলতেছে আজ অনেক দিন থেকে, প্রায় 19 লাখ টাকার মতো। যার সাথে টাকাগুলো সমস্যা চলতেছে তার নাম হলো যে ফজলু। পুলিশ জানিয়েছে 24 ঘন্টায় মরদেহে অস্বাভাবিক পচন এবং মাথা থেকে রক্ত ঝরা এবং গাড়ির মালিকের বক্তব্য সব মিলিয়ে দেখা দিয়েছে রহস্য। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি নিহতদের পরিবার ও এলাকাবাসীর। এই ঘটনায় শুধু প্রশ্নই রেখে গিয়েছে, কিভাবে তারা মরল? তাদেরকে হত্যা করা হয়েছিল? যদি হত্যা করা হয় তাহলে কিভাবে হত্যা করা হয়েছিল? আর যদি হত্যাকারী সরাসরি সরজমিনে এসে তাদের হত্যা করে থাকে, তাহলে সিসি ক্যামেরা ফুটেজে সেই হত্যাকারীকে দেখা গেল না কেন? তাহলে কি তাদেরকে কোনোভাবে পয়জন খাইয়ে হত্যা করেছে, নাকি এটা কোনো অলৌকিক ঘটনা, নাকি এটা শুধুমাত্র কোনো কোইন্সিডেন্স মাত্র? কিন্তু কোইন্সিডেন্স কিভাবে হবে? 24 ঘন্টার ভিতরে মরদেহ অস্বাভাবিক পচন ধরেছিল এবং মাথা থেকে রক্ত ঝরছিল। তার মানে এটা অস্বাভাবিক হতে পারে না, এখানে রহস্য আছে। তাহলে এই রহস্য কিভাবে উদ্ঘাটন করবে পুলিশ, সেটাই এখন আমাদের দেখার পালা। অবশ্যই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে এবং আমরা জানতে পারবো। পুলিশ প্রশাসনের উপর আমাদের পুরোপুরি ভরসা আছে। ইনশাআল্লাহ তারা এই রহস্যের উদ্ঘাটন করবে এবং আমরা সবাই জানতে পারবো এবং অবশ্যই এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এটাই আমরা আশাবাদী। বোনের বাসার যাইব কইছে, ডাব নিয়ে পরে তাকে ভাড়া মারবো, এমনি তো এমনি এই। এখন সবাই যা শুনে আমরাও তা। রুগী টুগি খাইলো, এই টাকা না মাছ দিলে যাইতো। আমার জানা দৃষ্টিতে মিজান ভালো ছেলে।
তো প্রিয় দর্শক, আমি সবসময় বলি সাবধান থাকুন, সতর্ক থাকুন এবং চোখ কান খোলা রাখুন। এখন আবারও বলতেছি, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন এবং সবসময় চোখ কান খোলা রাখবেন। কারণ বিপদ কখন আসবে, কোথা থেকে আসবে সেটা আপনাকে বলে আসবে না, কিন্তু প্রতিটা বিপদ আসার আগে একটা সংকেত আসে। সেই সংকেতটাকে আমাদের বুঝতে হবে, চিহ্নিত করতে হবে এবং তখনই আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। তাহলে হয়তো আমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে যেতে পারবো, না হলে আমাদেরকে অনেক বড় বিপদে পড়তে হবে। এবং তার জন্যই কিন্তু আমাদের সবসময় চোখ কান খোলা রাখতে হবে, সাবধান থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।